46 ব্রিগেড থেকে 2টা ব্যাটালিয়ন মুভ করছে, যা শিখতে অপেক্ষা করো। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা তারা দরবারভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি আপনার বিহারে একটা ডিনারে যাওয়ার কথা ছিল, 24 তারিখে আপনি গিয়েছিলেন, এই 26 তারিখের ডিনারে আপনি যান নাই, এবং 22 তারিখে এটা জানানো হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? না তো এরকম বলেই তো এটা হয়েছে ম্যাডাম। 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে। আমরা কেবল সরকার গঠন করছি, এত ব্যস্ত। আমি আনসারের যে ডিনার, তখন আমি বলছি যে আমি ডিনারে আসতে পারবো না, কারণ অনেক সময় নষ্ট হয়। আবার বিডিআরে শাকিল যখন এসে আমাকে দাওয়াত দিয়ে গেছে, তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না, আমি শুধু প্যারেডে যাবো। এটা তো বিডিএ পরিচালক সে নিজেই জানতো, তাকেই আমি আগেই জানাই দিচ্ছিলাম। ও আমাকে বারবার ইনসিস্ট করছিল যে আমরা চারটে শো করবো, আপনি আসেন। আমরা দেখো এবার আমার অনেক কাজ, এত ফাইল জমে থাকে, আমি যেতে পারবো। তো বউ আগে থেকে তাকে জানাবো ম্যাডাম যে আপনার এই ভুল তথ্য এত ভুল তথ্য পেয়ে যায়। ম্যাডাম ভুল হতে পারে। আপনি চারটুশোর কথা বললেন, চারটুশোতে যারা এসেছিল বাইরে থেকে, তারাই কিন্তু এই তোর রেবেলের মধ্যে ছিল। আমাদের সত্য কেন হবে না? আপনি এটা আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো, কিন্তু ডিনারগুলিতে যাওয়ার আমার সময় নেই, কারণ কেবল ম্যাডাম আপনার সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্যান্ট কর্নেল দেখে নেব। মাননীয় প্রধানমন্ত্রী, এই দেখে নেওয়ার নমুনা যদি এটা হয়, আপনি বিচার করেন। পয়েন্টগুলো বলে ফেলো প্লিজ, তাড়াতাড়ি। অনেক অফিসারের কথা বল ম্যাডাম। এখন পয়েন্ট বলার জন্য আরো লোক আছে। আমি কেন এসছি ম্যাডাম? যেভাবে পিছনের অফিসাররা উত্তেজিত হয়ে গিয়েছিল, আমি আপনাকে যতটুকু বলেছি আমাকে ক্ষমা করবেন। ইট ইজ দি মেন্টাল আউটবাস্ট অফ মাইসেলফ, মেবি ইট ইজ দি রিফ্লেকশন। এটা হয়তো সবার রিফ্লেকশন। এখন যে কথা বলছি না, দেখবেন আপনাকে আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম, আপনি যে যাই বলুন আপনি শোনেন। আপনি যে জবাব দেন না কেন, ভুল হয়ে যেতে পারে। সবাই কথা বলবে, আপনি কথা শুনেন ম্যাডাম। হলো পয়েন্ট যাদের আছে, এখন পয়েন্টগুলি বলি। না পয়েন্টগুলি বলে যাক না। মাইক দাও, পয়েন্টগুলি বলে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করবো শুধু পয়েন্টগুলো দাও, অনেকে বলতে হবে, এবং আমরা শেষ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র অফিসার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিডিআরের এই বিদ্রোহীদের এই ঘটনায় আমি একজন ভিকটিম, কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পারিবারিক বাসস্থানে অবস্থান করছিলাম। আমি পরপর 3 বার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। তারপরে 33 ঘন্টা বিডিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, কারণ কিছুক্ষণ পর সৈনিকরা এসে আমাকে মেরে ফেলবে। আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা, শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম। একটা রুমে 60 জন থেকে 80 জন করে ছিলাম। তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী, শিশু, বৃদ্ধ, আমার বৃদ্ধা মা প্যারালাইসিস 75 বছর বয়স, তিনিও সেখানে ছিলেন। সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে। অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো 25টা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন, এটার জবাব আমি সবিনয় আপনার কাছে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচে ছিল, যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো, অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত।
অনেক নারী তার সম্ভ্রম হারাতো না, অনেক শিশু তার তার যে ট্রমা হয়েছে যেটা সারা জীবন সে কাটাতে পারবে না। আমার ছোট শিশু 6 বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভালশন শুরু হয়ে গেল, এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য আর সবার সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই এর সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল কামরুল জামান। আগে মন্ত্রীরা কিছু উত্তর চাই, তারপরে উত্তর হবে না। শুনেন, স্বরাষ্ট্র বিডিআর এলাকা কত বিশাল। ওই রাত্রেবেলা তারা কিছু অস্ত্র জমা দেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গাড়ি করে বাড়িতে বাড়িতে যায়, তখনও কোথায় কে আসে সব দিতে যায় না। বিডিআরের ইয়াং অফিসাররা অস্ত্র নিয়ে তার সাথে, যেটা আমি বললাম যে একজন অফিসারকে বাঁচাতে যে তারা গুলি পর্যন্ত করে। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এই কথা বলে আশ্বস্ত করে, দেখো তোমরাও সন্তানের মতো, এরা আমার সন্তান, একে তোমরা দিতে পারবে না, আমি যে করে 2 হাত দিয়ে ধরে তাকে গাড়ির মধ্যেই উদ্ধার করে। কিন্তু কোন জায়গায় কত জায়গায়, অত বিশাল জায়গায় একা কেউ যদি দেখা না দেয়, চিনায় না দেয়, যাওয়া তো সম্ভব ছিল না। কিন্তু যতদূর সম্ভব 5টা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার পেয়েছিল উদ্ধার করেছিল। পরের দিন সকালবেলা সে যখন টায়ার্ড হয়ে অসুস্থ হয়ে পড়ে, তখন বেগম মতিয়া চৌধুরীকে আমি 5টার সময় নিয়ে আসি এবং পরের দিন সকালে বেগম মতিয়া চৌধুরী যান, তার যাওয়ার কথা করে উদ্ধার কর্মতে আসে, তখন আবার তারা বন্ধ করে দেয়। এটা হলো বাস্তব কথা। যদি সে কয়েকজন উদ্ধার করে চলে আসে, একটা মানুষ তো, আর বিডিআর ক্যাম্পটা কত বিশাল, আর আমাদের তো চেনাও নাই সব জায়গায়। তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে, এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায়, অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি। কিন্তু আপনারা তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছি, একদম ভুল মিথ্যা তথ্য দিচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। যারা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে গেল আর তারাই দোষী হয়ে গেল, খুবই দুর্ভাগ্যজনক। যারা ক্রিমিনাল সাথে জড়িত তারাই খারাপ। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার কনিষ্ঠ অফিসার বৃন্দ, আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায়। তোমার চিল্লাচিল্লি করো না, তোমার চিল্লাচিল্লি করো না। পিডিআর ধ্বংস করে দিয়েছে, আর্মিও ধ্বংস করে দেবে। তোমাদের কিন্তু লোক আছে, এটাই উদ্দেশ্য। তোমরা আর্মিকে নষ্ট করো না। পিডিআর গেছে, আর পিছনে লোক আছে আর্মিকে নষ্ট করার জন্য। তোমরা এরকম করো না। পিছনে লোক আবার ঢুকেছে আর্মিকে নষ্ট করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য। তোমরা এরকম করো না। আমি তোমাদের অনুরোধ করছি, আমি যেভাবে বেঁচে আসছি অসহায়, আমার মহাপরিচালক বীরের মতো মরেছে, বীরের মতো আমার সামনে। তোমরা নষ্ট করে দিয়েছে বিডিআর, আবার আর্মিকে নষ্ট করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। এই বক্তব্য তোমরা নষ্ট করো না। তোমরা তোমাদের মধ্যে থাকো, তোমাদের মধ্যে থাকো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ। আপনি হলো অনেক স্বজন হারান, আপনার ব্যাখ্যা আপনার ভিতরে আছে। আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী, যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে হাইকোর্ট একমাত্র সাক্ষীকে আমি বলতে চাচ্ছি তোমাকে, ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, তখন উনি আপনাকে বলেছিল, ম্যাডাম সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নে একদল বিদ্রোহ করেছে, রিবেল গ্রুপ, সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম, এবং আমাকে সবারই, আমরা যারা উপস্থিত ছিলাম, মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে। আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য। তার আগে আমাদের মাননীয় সেনাপ্রধানের সাথে আবার মহাপরিচালক কথা বললেন, তখনও শুনলাম সেনাবাহিনী আসবে। কর্নেল গোলজার যেহেতু র্যাব থেকে এসেছিল, সে তার
নিজস্ব চ্যানেলে বিজির এক থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে। আমার সাথে ডিএমওর সরাসরি কথা হয়েছে। ডিএমও আমাকে বলছে, জানান 46 ব্রিগেড থেকে 2টা ব্যাটালিয়ন মুভ করছে, যা সেটা অপেক্ষা করো। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা তারা দরবারভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই একের থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নাই আমাদের। আমরা অসহায়ের মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে 20 থেকে 30 জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল। ওদের কাছে লাইভ অ্যামুনিশন ছিল না, ব্ল্যাক অ্যামুনিশন দিয়ে ফায়ার করছিল। 10 থেকে 15 মিনিট পরে কোপ ভেঙে তারা লাইভ অ্যামুনিশন দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে। তবুও তারা সাহস করে, আমরা নিরস্ত্র ছিলাম, তাও সাহস করে তারা ভিতরে ঢোকে নাই, বাইরে থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে। কেন বিদ্রোহের ঘোষণা বিদ্রোহই করতে হবে, কিন্তু এটা করলেন না। রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী, রাজনীতি খবর যদি ইচ্ছে আমার সেনাবাহিনী প্রধান আমাদের একটা ট্রেন পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনীর একটা ল্যাটারও যদি যেত, ওরা পিপিলিকের মতো পাঠিয়ে যেত, কিন্তু কেউ গেল না। অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। আপনি কিছু করতে পারলেন না, কিছু করতে পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আমাদের ইংলিশ সিস্টেমের দরকার কেন? দিয়ে দেন অন্য দেশকে লিড, দেশ না করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন, শপথ নিয়েছি আমরা, জলের চলে আকাশে যখনই আদেশ করার ইচ্ছা দেখেছি, আমরা ইচ্ছা করে বিডিআরে যাই নাই, আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি। তাদের একটি আক্রোশ ছিল, সেনাবাহিনী, তোরা সেনাবাহিনীর অফিসার তোদেরকে সবাইকে মারবো। এই সেনাবাহিনীর অফিসারের বিদ্বেষ কারা ঢুকেছে? আপনার রাজনীতিবিদরা। তারা সংসদে বলে আইএমএফ কে দেখে কি হচ্ছে, আইএমএফ ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। আরে ওই সময় 3 জন যদি না থাকতো তাহলে এই দেশের কি হতো? আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে। যদি ওই সময় আমার সেনাবাহিনীরা, বিডিআররা যদি সহযোগিতা না করতো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো 111-এর পরে? কি হতো? আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অফিসারের উপরে। আমরা কি দোষ করেছি? আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে? একটা একটা করে বলেন আমাদের সামনে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি, তোমাদের সুযোগ সুবিধা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা উত্তর দেন, আপনি কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন যাদের আপনাদের সংসদ সদস্যদের এত অন্তর্জালা সেনাবাহিনীর উপরে? কেন বলেন না মাননীয় প্রধানমন্ত্রী? কেন সংসদে শুনতে হবে? আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী? আমরা কি ভাই, তোমরা একটু চুপ করো, একটু চুপ করো, একটু চুপ করো। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মারল, আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা হলো, ডিজি র্যাবের সাথে কথা হলো, ডিএমও যখন আমার সাথে কথা বললো, আমি আমার টেলিফোনটা জিওটিকে দিলাম, অপেক্ষা করছি কেউ হয়তো আসবে। এর পরবর্তীতে তারা বিভিন্ন যে তাত্তুসর মাননীয় প্রধান, আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে 22 এবং 26 তারিখে আসার ব্যাপারটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পাশে যে স্টাফ থাকে তারা আপনাকে জানায় না। আপনি খোঁজ দিয়ে রাখেন, 22 তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার স্টাফরা। তখন বলতে আমরা জানি আপনি 26 তারিখে আসবেন, আপনার স্টাফরা জানিয়েছে 22 তারিখে। আমি ওখানকার একজন অফিসার,
আমরা জানি আপনি 26 তারিখে আসবেন কি আসবেন না, ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই। 22 তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে। তার আগে আপনার ইচ্ছা আপনারা কনফার্ম করে নেই, ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন। যখন মহাপরিচালক আপনাকে দাওয়াত দিয়ে গেছেন, আপনি যখন বলেছেন আসবেন না, তারপরে উনি ফেরত আসার পরে, কারণ আপনাকে দাওয়াত দিয়েছেন উনি 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী, কার্ড দিয়েছেন 23 তারিখে, 3টার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে আপনি তখন যে আসবেন না হলো 26 তারিখে। এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি 2 বছরের বেশি পিলখানায় চাকরি করছি। যারা রিবেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে। প্রথম দিকের সমস্ত সৈনিক তাত্তুর সাথে যে 2200 সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন ইউনিট থেকে, তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি দিয়েছে আমি ঠিক জানি না, যেহেতু আমি ওই সময় ওর ভেতরে ছিলাম, বাইরে যারা ছিল তারা হয়তো জানে। কিন্তু আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখান থেকে শুনেছি নিউ মার্কেটের গেটে রীতিমতো সিভিল জনতা মিছিল করেছে। আমরা ওখান থেকে শুনতে পারতেছি, বলতেছে জনগণ আমাদের সাথে হাত মিলিয়েছে, মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না, জনগণ আছে আমাদের সাথে, আপনারা আপনাদের মনোবল করেন। এইভাবে মাইকের ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল। এই সিভিল কারা, যাদের এত বড় সেনাবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ, এটা বের করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কারা এরা, কোন গ্রুপ? এখন আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আবার এক পর্যন্ত শুরু করেছে। এরা কারা মাননীয় প্রধানমন্ত্রী? বের করতে হবে আপনাকে। আর আপনার আশেপাশে যারা আছে এদের কথা বিশ্বাস করবেন না। এই যারা গাড়া যাদের পিছনে এরাকে পারবে না, আপনার কি সাহস কি আছে পারিয়ে, আমি নিজেই থাকছি, তাই মানছি তারা আমাদের কাছে ছিল। কাউকে বিশ্বাস করবেন না আপনি, যারা আপনার আশেপাশে আছে।